ভরা রং নিয়ে আবার এলো বাংলা নতুন বছর। বৈশাখের প্রথম দিন উদযাপনে ছায়ানটে গলা ছেড়ে গাইল ভয় হতে তব অভয় মাঝে নতুন জনম গাও হে। ঢাকের তাল মুখোশ আর লাল সাদায় মেখে বৈশাখী শোভাযাত্রায় প্রাণের ঢল। নববর্ষের ঐক্যতানে গণতন্ত্রের পুনরুত্থানের প্রত্যাশা। রাজধানীর বিভিন্ন মঞ্চ থেকে খোলা ময়দান, বৈশাখী আয়োজনে মাতোয়ারা। সারা দেশেও রেগেছে রঙের মেলায়। নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। কুমিল্লার দাউদকান্দিতে চাল ভর্তি ট্রাক খাদে পড়ে নিহত 7, আহত আরো 6 জন। হতাহতের সবার বাড়ি দিনাজপুরে। এবং আশার প্রদীপ জ্বলা নেভার মধ্যে আবারও আলোর দিশা। আরেক দফার শান্তি আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ইরান। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম গাও হে। এই বাণী বুকে নিয়ে রমনার বটমূলে এবার ছায়ানটের বর্ষবরণের সুর বেজেছে। 6 দশক পেরিয়ে ছায়ানট বাংলা পয়লা বৈশাখের প্রথম দিনটিতে রাষ্ট্র আর সমাজের কাছে আশ্বাস চায় নির্ভয়ে গানে গানে মানুষের কথা বলার। ভোর 6:15। সবুজ কচি পাতার ছাওয়া রমনার বটমূলে সম্মেলক গানের মাধ্যমে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায় আর লালনের গান দিয়ে এবার সাজানো হয়েছিল আয়োজন। তোমার হাতের রাখিখানি বাঁধো, আজি গাও মহাগীত, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। একে একে কখনো সম্মেলক কণ্ঠে, কখনো একক কণ্ঠে গাওয়া হয় এই গানগুলো। কিছুদিন আগে ছায়ানট ভবনে হামলার কথা স্মরণে রেখেই যেন গাওয়া হলো এবার পথে নামো সাথী আর বড় সংকটে পড়িয়া দয়াল। 2 ঘন্টার অনুষ্ঠানে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো বটমূল চত্বর। আগতরা বলছেন, কোনো ভয় ভীতি বাঙালির উৎসব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সবাইকে বলতে চাই যে আপনারা সবসময় ভয় ডরহীন থাকুন, কারণ আপনারা উপভোগ করুন, জীবনটা উপভোগ করুন, নতুন বছরকে ভালোভাবে বরণ করুন। আমি আসলে অনেক বছর পর পহেলা বৈশাখ সেলিব্রেট করছি, আমার মার সাথে এসেছি, তো আমার অনেক ভাল লাগছে, আমি অনেক খুশি। সাহস না দেখালে হবেও না, এই তো চলে আসলাম। এখন তো অনেক ভালো লাগছে, অনেক মানুষ এসেছে। আমার মনে হয় ওই ভয়টা দূর করে আসতে হবে। সামনাসামনি ছায়ানটের অনুষ্ঠান দেখতে, গান শুনতে মানে মনে হচ্ছে যেন প্রাণ ভরে যাচ্ছে। এবার নববর্ষের কথনে ছায়ানট সভাপতি তুলে ধরেন সাম্প্রতিক অতীতে সংস্কৃতির উপর হামলার নানা ঘটনা। গভীর রাতে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙা হারমোনিয়াম, তবলা, তানপুরা আর নালন্দা শিশুদের পুস্তকে ছিন্ন বিচ্ছিন্ন রূপে দুঃসহ স্মৃতি। কয়েকদিন আগে অপদস্থ হয়েছেন কিছু বাউল শিল্পীরা। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা বলেন, নির্ভয়ে গান গাইতে চান তারা। কোনো বাধা আমাদেরকে যেন কোনোভাবে প্রতিহত না করে, সেই প্রত্যয়টা আজকের বছরের প্রথম দিনে সেই শপথ নিয়ে চলা শুরু করলাম। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করা আয়োজনে মোট 23টি গান ও 2টি কবিতা ছিল অনুষ্ঠানের প্রাণ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ছায়ানটের এই আয়োজন শুধু গানের আয়োজন না, আমাদের বাঙালির একান্ত সংস্কৃতিকে ধারণ করার জন্য, একান্ত সংস্কৃতিকে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন প্রতি বছর এই রমনার বটমূলে হয়। একই সাথে ছায়ানটের এই গান থাকে আসলে প্রতিবাদের সুর হিসেবেও। অসংস্কৃতি যা কিছু আছে তাকে দূরে ঠেলে দিতেও
এই ছায়ানটের গান আমাদের বাঙালির কাছে একটা অস্ত্র বিশেষ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, রমনার বটমূল, ঢাকা। রাজপথে আজ রঙের ছটা, ঢাকের তাল, মুখোশ আর লাল সাদার ছড়াছড়ি। এই আয়োজন বাংলা নতুন বছর 1433-কে বরণ উপলক্ষে। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিবাদে সকাল 9টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে। নতুন বছরকে বরণ করে নেয়ার এই আয়োজনে মোটিফে উঠে আসে চিরায়ত বাংলার ঐতিহ্য, প্রকৃতি আর মানুষের জীবনের গল্প। বৈশাখী আয়োজনের মূল আকর্ষণই হল শোভাযাত্রা, যেখানে উঠে আসে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য আর উৎসবের প্রতীক। সকাল 9টায় জাতীয় সঙ্গীতের মূর্ছনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। ঢল নামে মানুষের, যোগ দেন ভিনদেশিরাও। I'm very happy to be here in Bangladesh. That brings people together. আমাদের নববর্ষটা দেখার জন্য, আর এটা তাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। নতুন বছরের জন্য নতুন প্রত্যাশার কথা জানান তারা। আমাদের যে পিছনে যে গ্লানিগুলো আছে বা যে ব্যর্থতাগুলো আছে সেগুলো যেন আমরা পিছনে রেখে সামনে নতুনভাবে আগাতে পারি। সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, একদম ঈদ ঈদ মনে হচ্ছে। শোভাযাত্রার প্রতিটি প্রতীকী অর্থ বহন করে। এবারের আয়োজনে মোরগ, বেহালা, পায়রা, হাতি আর ঘোড়ার প্রতীক, শক্তি, সৃজন, শান্তি, গৌরব আর গতিময়তার প্রতিচ্ছবি। শোভাযাত্রার সবচেয়ে বড় শক্তি মানুষ। নানা বয়সীদের ভিড়ে শিশুর কৌতূহল, তরুণের উচ্ছ্বাস আর বয়োজ্যেষ্ঠদের চোখে ফেলে আসা পুরনো বৈশাখ স্মৃতি। সবার চোখে মুখে আগামীর ভালো থাকার প্রত্যাশা। আমি এই পাখা কিনেছি আর আমি এখানে অনেক ভালো লাগছে আমার। এটা কোনো ধর্মের না, কোনো বর্ণের না, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির প্রাণের উৎসব। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে অনেক অনেক আনন্দিত। শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর ঘুরে চারুকলায় গিয়ে শেষ হয়। পহেলা বৈশাখ শুধু বাঙালির বর্ষপঞ্জির সূচনা দিন নয়, হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং এই সংস্কৃতিকে ধারণ করে আমাদের আসছে বছর যেন আরও সুন্দর কাটে, আরও ভালো কাটে, এই প্রত্যাশায় রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা নতুন বছরের আগমনী সুর ভেসে বেড়াচ্ছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানিকে কাটিয়ে এই উৎসব যেন বার্তা দিচ্ছে পুনর্জাগরণ ও ঐক্যের। মঙ্গল আর শুভ কামনায় রাজধানীতে চলছে 1433 সাল বরণ। প্রত্যয় উঠেছে নতুন বাংলাদেশ গড়ার। সূর্যোদয় থেকেই নতুন বছর বরণ করার ধুম লেগেছে নগরবাসীর মধ্যে। সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষ রাজধানীর নানা জায়গায় নতুন বছরকে বরণ করে নিচ্ছেন নানা আয়োজনে। নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি, উত্তরণ এই স্লোগানে বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের চাওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে দেশকে এগিয়ে নিবে। বর্ষবরণে সাংবাদিকদের সংগঠনেও উৎসবের আমেজ। ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ প্রাঙ্গণে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে সদস্যদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। জাতীয় প্রেস ক্লাবে নববর্ষের সংস্কৃতি অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, অতীতের জঞ্জাল উপেক্ষা করে স্বনির্ভর বাংলাদেশ গড়বে বিএনপি। বহু মিলন এবং বহুত্ববাদের যে বৈশিষ্ট্য বাংলা নববর্ষের যাত্রার মধ্যেই নিহিত আছে, তা না বুঝতে পারার কারণেই জোর করে কেউ কেউ নববর্ষের গায়ে নানান রকম মুখোশ পরাতে চান এবং এই উৎসবের মধ্যেই বেরিয়ে পড়ে আমাদের শাশ্বতকালের সাংস্কৃতিক মনোজগৎ। এদিকে রমনায় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস দিনব্যাপী রমনা সয়াতু অঙ্গনে নাচে গানে শিল্পীদের অংশগ্রহণে বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে তুলে ধরেন। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলা একাডেমিতে চলছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। সেখানে উৎসবমুখর পরিবেশে চলছে বর্ষবরণ। অন্যদিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাজারো কণ্ঠে বর্ষবরণ আয়োজনে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় শিল্পীরা। বাঙালির সঙ্গীত প্রেমীদের এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে গানের সুরে। সারা দেশে আজ পুরো জাতি মেতে থাকবে নতুন বছর বরণের আয়োজনে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব এক উৎসবের দিন।
রুদ্র বৈশাখের প্রখর রূপের মতোই এই আনন্দ আয়োজনে মিশে আছে বাঙালির তেজ আর ঐতিহ্যের রূপ। 1433 সালের প্রথম দিনে সেই শক্তি, সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনে মিলিত হয়েছে সারা দেশ। নতুন সকালে শুরু নতুন দিনের, নতুন বছরের। সেই বছরকে বরণ করতে দিকে দিকে আনন্দ আয়োজন। বাংলা নতুন বছর 1433কে বরণ করে নিতে চট্টগ্রাম নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। আনন্দ উচ্ছ্বাসে মেতেছে নগরবাসী। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে এসে শেষ হয়। এই নববর্ষের সকাল খুব সুন্দর যাচ্ছে, সব সাংস্কৃতিক অনুষ্ঠান সব উপভোগ করছি, খুব ভালোই। এইভাবেই দিন যাবে আজকে, আশা করি। সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ুক, শান্তিতে থাকুক, এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিচ্ছে। এছাড়াও সিআরবির শিরিষতলা ও জেলা শিল্পকলা একাডেমিতে নাচ, গান আর নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর। জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুনত্বকে বরণে কীর্তনখোলা তীরের শহর বরিশালেও চলছে নানা আয়োজন। বাংলা বছর প্রথম দিন আমাদের সবারই একটা আশা থাকে যেন সামনের বছরটা সবার অনেক ভালো কাটে। আমার আগে কখনো মঙ্গল শোভাযাত্রা যাওয়া হয়নি, এই প্রথম আমি যাব, দেখি কেমন হয় এক্সপেরিয়েন্স। বৈশাখী শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে বিএম মেলা মাঠে এসে শেষ হয়। বর্ষবরণের আয়োজন কেবল উৎসবে সীমাবদ্ধ নয়, এটি অপশক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার এক বহিঃপ্রকাশ। ময়মনসিংহে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ফুটিয়ে তোলা হয় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ব্রহ্মপুত্র নদের পাড়ে বসেছে বৈশাখী মেলা। সিলেটে বর্ণিল আয়োজনে চলছে বৈশাখী উদযাপন। শহর জুড়ে নানা রঙের মেলা আয়োজন করেছে শ্রুতি ও আনন্দলোক। নববর্ষের প্রথম প্রহরে উৎসবের রং উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে রংপুরে। দিনের শুরু হয় এসো হে বৈশাখের আহ্বানে। নতুন সূর্যের আলোয় পুরনো ক্লান্তি ছেড়ে ফেলে বটমূল হয়ে ওঠে এক টুকরো বাঙালিয়ানার আবেগঘন মঞ্চ। রবীন্দ্র, নজরুল আর লোকগানের মূর্ছনা, তার সাথে শিশুদের প্রাণোচ্ছল উপস্থিতি যেন উৎসবকে দিয়েছে আলাদা এক মাত্রা। বৈশাখী শোভাযাত্রার মুখোশ, ঘুড়ি, লোকচুর প্রতীক সব মিলিয়ে শহর জুড়িয়ে ছড়িয়ে পড়েছে এক বর্ণিল ঢেউ। বছরের প্রথম দিনটা সবারই ভালো যাক, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমার সব মিলিয়ে অনেক ভালো লাগছে। এখানে সব সাজসজ্জা থেকে শুরু করে একটা বাঙালি আনা ভাব পাচ্ছি আমি এখানে। খুলনায় বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এছাড়া আয়োজন করা হয় শোভাযাত্রা, নাচ, গান, পান্তাইলি সহ নানা আয়োজনের রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। আবহমান বাংলার ঐতিহ্য ধারণ করে সব বয়সের মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে যশোরে হয় বর্ষবরণ। বাংলা নতুন বছর বরণে লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট, মেহেরপুর, নাটোর, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, পটুয়াখালী সহ সবখানে ছিল প্রাণের উচ্ছ্বাস ভরা আয়োজন। নববর্ষের চেতনাকে ধারণ করে তুলে ধরা হয় সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির বার্তা। আসিফ খান, ডিভিসি নিউজ। এখনো বাংলাদেশ কৃষি নির্ভর। কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশ। তাই প্রান্তিক কৃষকের সচ্ছলতা ও উন্নয়নে কাজ করছে সরকার। কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশের মানুষের অবস্থার উন্নয়নই বিএনপির প্রধান লক্ষ্য, বলেন সরকার প্রধান। প্রথম পর্বে টাঙ্গাইল সহ 10 জেলায় 11টি উপজেলায় 22,000 প্রান্তিক কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। কৃষক নির্ভর রাজনীতির অগ্রদূত, জমিদার প্রথার বিরুদ্ধে ও কৃষকের ন্যায্য অধিকার আদায়ে 60-এর দশকে ঐতিহাসিক কৃষক সম্মেলনের ডাক দিয়েছিলেন মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কৃষক আন্দোলনের সেই ডাকই যেন ফিরে এলো ভিন্ন রূপে। স্মৃতিবিজড়িত ভাসানীর টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষির নববিপ্লবের লক্ষ্যে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কিষানীর হাতে কৃষক কার্ড ও পরিবেশ বান্ধব গাছ তুলে দেন তিনি। বক্তব্যে তুলে ধরেন কৃষক কার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। বলেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে
কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। কৃষির সঙ্গে সম্পৃক্ত কলকারখানাগুলোকে আরও গতিময়তা আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, সারা বছর ফল ফসল সংরক্ষণ করা হবে। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখন দেশ গড়ার সময় উল্লেখ করে সরকার প্রধান বলেন, নারী পুরুষ সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। নারীদের জন্য আমরা, পরিবারের নারী প্রধানের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আল্লাহর রহমতে সেই কাজটি তো পাইলট প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে টাঙ্গাইল সহ 10 জেলার 11টি উপজেলায় 22,000 জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। ডিজিটাল এই ডাটাবেজের আওতায় একজন কৃষক বছরে 2,500 টাকা পাওয়ার পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, সেচ সুবিধা, কৃষি ঋণ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ সহ 10 ধরনের সেবা পাবেন। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে কৃষক রয়েছেন প্রায় 2,27 লাখ। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে 1,68 লাখের বেশি কৃষি পরিবার, যার সিংহভাগই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। একই সঙ্গে কৃষিখাতে 41 থেকে 48% মানুষের কর্মসংস্থান রয়েছে। নিঃসন্দেহে বলা যায়, গ্রামীণ অর্থনীতি তথা সামগ্রিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে এই কৃষি। আজকের এই কৃষক কার্ড কর্মসূচির নিঃসন্দেহে সামগ্রিক অর্থনীতিকে আরও বেশি প্রাণবন্ত করবে এবং সমৃদ্ধ করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আনোয়ার, শুভ নববর্ষ এবং নববর্ষের এই উৎসবমুখর দিনে আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি সম্পন্ন করলেন সরকার প্রধান। তো যাদের মাঝে আসলে এই কৃষক কার্ড বিতরণ করা হয়েছে এবং যারা উপস্থিত ছিলেন, সবার মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন? হাবিবা, শুভ নববর্ষ। একেবারে রঙিন উৎসব, চারিদিকে আনন্দের একরকম রঙিন উৎসব চলছে আর কি, আনন্দের ছড়াছড়ি, সেটি তো বলাই যায় শুভ নববর্ষে। তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে সরকারের আজকের একটি মাইলফলক কৃষক কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তো উদ্বোধন শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই, তো নিশ্চয়ই আপনি সেটি খবরেই দেখাচ্ছিলেন। তো সেই জায়গা থেকে যদি বলি, তাহলে বলতে হবে যে উৎসব উদ্দীপনা এতটুকু কমতি নেই। বিশেষ করে যারা আজকে কিষানি, যারা আজকে কৃষক কার্ড হাতে পেলেন, তাদের মধ্যে আমরা সেটি দেখেছি। এখন প্রধানমন্ত্রী তার বক্তব্যে যে বিষয়গুলো আসলে মোটা দাগে নিয়ে এসেছেন, সেই জায়গা থেকে যদি বলি, তাহলে বলতে হবে যে আসলে কৃষক নির্ভর এই বাংলাদেশ, কৃষি নির্ভর এই বাংলাদেশ, সেখানে কৃষকরাই আসলে একরকম অগ্রাধিকার পাবে, কৃষকরাই হচ্ছে হিরো। সেই বিষয়গুলি আসলে বহিঃপ্রকাশ ঘটেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। একই সঙ্গে তিনি যে বিষয়টি নিয়ে এসেছেন সেটি হচ্ছে যে কৃষক বাঁচলেই বা কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে, এমন কিন্তু বিষয়টি তিনি বলেছেন। এখন এই কৃষিকে কিভাবে আরো সামনের দিকে উন্নয়নে আসলে কাজ করা যায়, সেই পদক্ষেপের কিছু অংশও কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বক্তব্যে আজকে উঠে এসেছে। তো সেই জায়গা থেকে তিনি বলার চেষ্টা করেছেন যে কৃষি শিল্পকে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ত্বরান্বিত করা যায়, সেই বিষয়গুলো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। তিনি এরই মধ্যে কৃষিকে আরো, বিশেষ করে কৃষি যে কলকারখানাগুলো রয়েছে, সেই কলকারখানায় কিভাবে এই কৃষিজাত পণ্যকে আরো বেশি সারা বছর সংরক্ষণ করা যায়, সেই বিষয়গুলো কিন্তু বারবার আসলে তার বক্তব্যে উঠেছে। সর্বোপরি যদি বলি, আজকের এই কৃষক কার্ড উদ্বোধনীতে একটি মাইলফলক হলো। এটি আসলে বলা হচ্ছে 10টি জেলার 11টি উপজেলায়, টাঙ্গাইল সহ সেটি আমরা দেখেছি 22,000-এর উপরে আসলে কৃষকের হাতে আসলে আজকে কৃষক কার্ডটা চলে গেল। এটি অব্যাহত থাকবে আগামী 4 বছরে। 2,75,00,000 কৃষকের হাতে কৃষক কার্ডটি তুলে দেওয়ার প্রতিশ্রুতি আমরা দেখেছি প্রধানমন্ত্রী আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে দিয়েছেন। হাবিবা, নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। টালি খাতা, একসময় লাল কাপড়ের মলাটের এই খাতাই ছিল পুরান ঢাকার ব্যবসায়ীদের প্রাণ। শুধু হিসেবের সংখ্যার বিবরণী নয়, দোকানি আর ক্রেতার বিশ্বাস ও সম্পর্কের চিহ্ন এটি। বৈশাখের প্রথম দিনে মিষ্টি মুখে হালখাতার রেওয়াজ কালের পরিক্রমায় এখন পরিণত হয়েছে শুধুই নিয়ম রক্ষার উৎসবে। নেই আগের সেই আমেজ, তবুও বদলে যাওয়ার সময়ে ঐতিহ্য হিসেবেই টিকে থাকবে হালখাতার গল্প।
বাংলা নববর্ষের এক চিরায়ত ঐতিহ্য। পুরনো বছরের বকেয়ার হিসেব চুকিয়ে নতুন বছরের জন্য নতুন খাতা খোলার মধ্য দিয়ে ব্যবসার নতুন অধ্যায়। পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতি বাজার আর বাংলা বাজারের ব্যস্ত অলিতে গলিতে এখনও চৈত্রের শেষ আর বৈশাখের সূচনা লগ্নে দেখা মেলে হালখাতার। একটা সময় দোকানিরা এই দিনে ক্রেতাদের আমন্ত্রণ পত্র পাঠাতেন, ক্রেতারাও করতেন পুরনো বছরের বকেয়া পরিশোধ। এ যেন শুধু লেনদেন নয়, সম্পর্কের নবায়ন। হালখাতা এটা আপনি মনে করেন কোনোদিনই এটা বিনষ্ট হবে না বা এটা শেষ হবে না। আগে হয়তো বেশি চলতো, এখন কম চলবে আর কি, কিন্তু একবারে যে বন্ধ হবে সেটা বলা যাচ্ছে না। সেই অতীত এখন কেবলই স্মৃতি। দোকানে দোকানে নেই আগের মতো সাজ সাজ রব। আমন্ত্রণ পত্র পাঠালেও ক্রেতারা আসেন না, বকেয়া পরিশোধেও অনীহা। এখানে প্রায় 2 মণ 3 মণ মিষ্টিও বিলি করতাম, এখন সেটা অনেক কমে আসছে। অনেকে বকেয়া দিতে আসে না, লজ্জায়, হাতে টাকা নাই। প্রযুক্তির সহজ ব্যবহারে তালিখাতা এখন মোবাইলের নোটপ্যাডে। স্বর্ণের দাম বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বাকিতে বেচাকেনাও কমেছে। আগে একটু ভালোই যাচ্ছিল, এবার তো বেচাকেনি নাই, কাস্টমারই নাই। তো দোকানদাররা কিনলে সে বেচাকেনি হতো, দোকানদাররা না কিনলে তো আমাকে বেচাকেনি নাই। স্বর্ণের বাজারটা বাইরে যাওয়াতে ব্যবসা বাণিজ্য একটু মন্দা। ডিজিটালের আপনি মোবাইলে অ্যাপসে যত কিছু থাক, আমাদের লাল তালিখাতার বিকল্প কোনো কিছুই নাই। কিন্তু সবকিছুর মাঝেও ব্যবসায়ীরা ধরে রেখেছেন বংশ পরম্পরায় চলে আসা ঐতিহ্য। পূর্ববর্তী জেনারেশন পরবর্তী জেনারেশন মিলে যদি এটা আগিয়ে নেওয়া যায়, তাহলে পরে কিন্তু মনে করেন এটা আগিয়ে যায় আর কি। বদলে যাওয়ার সময়ে এই দিনটার রং হয়তো ফিকে হয়েছে, কিন্তু পুরান ঢাকার অলিতে গলিতে টিকে থাকবে হালখাতার গল্প। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। ভোর থেকেই রমনার বটমূলে বর্ষবরণের নানা আয়োজনে উৎসব মুখর। ছায়ানটের মূল আয়োজনের পরও এলাকা জুড়ে নানা সাংস্কৃতিক আয়োজন, নানা শ্রেণী পেশার বর্ণের মানুষের পদচারণায় মুখরিত বৈশাখের প্রথম দিন। সেখানে রয়েছেন সহকর্মী আঞ্জাম খালেক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খালেক, শুভ নববর্ষ। বৈশাখের প্রথম প্রহরের কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা জানি যে একটু বিকেলের দিকেও কিন্তু মানুষ বের হয় পরিবার পরিজন নিয়ে। তো এই মুহূর্তে আপনি কি ধরনের কর্মসূচি রয়েছে, কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সে বিষয়ে জানান। হাবিবা, আপনার মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি রমনার বটমূল এলাকায়। এখানে কিন্তু সকাল থেকে আসলে এই বর্ষবরণ উৎসব শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে রয়েছেন। তারা অনেকেই সকাল থেকেই এই বর্ষবরণ উৎসবে যোগ দিয়েছেন, অনেকেই এখন আসছেন। আবার আমরা জেনেছি যে আসলে বিকালে একটু ছায়া পড়লে কিন্তু আরও মানুষ আসবে আমরা এখানে মনে করছি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বর্ষবরণ উৎসবের যেই সকাল 6টা থেকে ছায়ানটের যেই অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানেও কিন্তু হাজার হাজার মানুষ ছিল। তারা সেখানে ছায়ানটের যেই গানের অনুষ্ঠান সেটি উপভোগ করেছেন। আমরা দেখেছি যে সকালে কিন্তু বেশ কিছু গানের মাধ্যমে এই বর্ষবরণ উৎসব শুরু হয়েছে। 20টিরও বেশি গান কিন্তু পরিবেশন হয়েছে। এছাড়া সেখানে কিন্তু ছায়ানটের শিশু বিভাগের শিক্ষার্থী সহ শিক্ষার্থী, শিক্ষক এবং বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় 200 শিল্পী কিন্তু সেখানে অংশ নিয়েছিলেন। এছাড়া দিনব্যাপী কিন্তু বিভিন্ন শিল্পীর পরিবেশনায় এখনও কনসার্ট চলছে। আমরা দেখেছি যে সেখানেও কিন্তু অসংখ্য মানুষ রয়েছে। এছাড়া এই যে স্থানে আমরা এখন রয়েছি, এখানেও কিন্তু অসংখ্য মানুষ আছে। তারা ঘুরে দেখছেন, কেউ বসে আছেন, কেউ আড্ডা দিচ্ছেন, ছবি তুলছেন। তাছাড়া আমরা দেখেছি যে এই রমনা বটমূল এলাকায় কিন্তু যারা আসছেন তারা সবাই কিন্তু খুবই আনন্দ করছেন এবং বলা যায় যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এখানে যারা রয়েছেন তাদের ভেতরে কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস রয়েছে এবং তারা সবাই বাংলা নববর্ষ কিন্তু পালন করছে উচ্ছ্বাসের সাথে। হাবিবা, ধন্যবাদ আপনাকে খালেক। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। নিহতরা দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুরের বাসিন্দা। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 25,000 ও আহতদের পরিবারকে 15,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দিনাজপুর থেকে চাল বোঝাই করে একটি ট্রাক রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। গেল রাত 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় ট্রাকে থাকা ১৩ জন চাপা পড়েন। ঘটনাস্থলেই মারা যান ৭ জন, আহত হন ৬ জন। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। সবাই চাউলের নিচে পড়ে গেছিল, এই কারণে ৭ জন ওই জায়গায় মারা গেছে। ৭ জনকে আমরা নিয়ে আসি এবং ৩ জনকে ঢাকা নিয়ে যাওয়া। নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জের খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক এবং একই জেলার বিরামপুর থানার ভাইঘর গ্রামের সুমন, বিশু, আবু হোসেন ও আব্দুর রশিদ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওই মেঘনাগির রুটে গাড়ি নিয়ে এসে এই ঘটনা নিয়ে এসে তো এই ঘটনাটা ঘটছে। এ ঘটনায় দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫,০০০ ও আহতদের পরিবারকে ১৫,০০০ টাকা দেয়া হবে। এটা আসলে নিজেরা আমরা যদি সচেতন না হই তাহলে কোনোভাবেই সুযোগ নেই আর কি এই দুর্ঘটনাগুলো এড়ানো। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিহত পরিবারকে ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করব, আর হচ্ছে যারা আহত হয়েছেন তাদেরকে 15,০০০ টাকা করে ইনস্ট্যান্ট একটা সহযোগিতা করার ব্যবস্থা করব। ৬ জনকে আমরা জীবিত উদ্ধার করি আর ৭ জন ট্রাকের চাপায় মারা যায়। আহতদেরকে আমরা উদ্ধার করে গরিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। তাদের কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছে, আবার কেউ কেউ উন্নত চিকিৎসার জন্য অন্যান্য হাসপাতালে চলে চিকিৎসাধীন আছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। এই জ্বলছে এই নিভছে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা নিয়ে বিশ্ববাসীর আশার প্রদীপ। ইসলামাবাদে প্রথম দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও শোনা যাচ্ছে আরেক দফা শান্তি আলোচনার কথা। মধ্যস্থতায় থাকছে সেই পাকিস্তানি। আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে পারে দুদেশ, এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে একটি নিষেধাজ্ঞা প্রাপ্ত চীনা তেলবাহী জাহাজ পার হয়েছে। রণক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র ইরান কেউ কাউকে ছাড় দিচ্ছিল না, তখন মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদের আলোচনা আশার আলো জ্বালায়। তবে ২১ ঘন্টার নানা নাটকীয়তার পর ক্ষীণ হয়ে আসে সে আলো। কোনো সমঝোতা ছাড়াই ফিরে যায় যুক্তরাষ্ট্র ইরান। আবারও চলে হুমকি পাল্টা হুমকি। মধ্যপ্রাচ্যের সংঘাত কাটাতে আবারও সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি। আগামী ২১শে এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী সমাধানে পৌঁছাতে মরিয়া পাকিস্তান, মিশর ও তুরস্ক। আবারও ইসলামাবাদে বসার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে চুক্তি এখনও সম্ভব। এ নিয়ে যুক্তরাষ্ট্র ইরান এখনও কোনো সাড়া দেয়নি। তবে আলোচনার টেবিলে শর্তের লড়াই চলছে সমানে সমান। দুই দেশের অসম শর্তে দ্বিতীয় দফার বৈঠক কি সফল হবে নাকি আশাহত করবে বিশ্ববাসীকে, সেটি এখন দেখার বিষয়। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হয়েছে চীনের জাহাজ। রিচ স্টারি নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। অন্যদিকে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরানের বর্তমান সরকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। সেই সঙ্গে তিনি ইরানের প্রতি নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী ক্রোয়েশিয়া ও জার্মানির কোচরা এপ্রিলে কাবরারের সাথে চুক্তি শেষ হওয়ার নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। সেখানে আবেদন করেছেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের সাবেক কোচ ইয়োগর স্টিমাচ, জার্মান কোচ অ্যান্টোইন হে সহ এক ঝাঁক অভিজ্ঞ নামও। যদিও নিজেকে বাংলাদেশ জাতীয় দলের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন সাবিনাদের হেড কোচ পিটার বাটলার। যাচ্ছি যাব করে অবশেষে এপ্রিলে শেষ হচ্ছে কাবরেরার সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যাত্রা। এরই মধ্যে নতুন কোচে বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে, যেখানে জমা পড়েছে ইউরোপের এক ঝাঁক অভিজ্ঞ কোচের আবেদন, যাদের মধ্যে রয়েছে লুকা মদ্রিচদের সাবেক কোচের নামও। 2012 ও 13 সালে ক্রোয়েশিয়ার জাতীয় দলের দায়িত্ব পালন করেন ইগোর স্টিমাচ। 58 বছর বয়সী এই কোচের ক্রোয়েশিয়া জাতীয় দল ছাড়াও ভারতের জাতীয় দল এবং বয়সভিত্তিক দলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে। 2021 ও 2023 সালের সাফজয়ী ভারতের কোচ ছিলেন এই ইগোর স্টিমাচ। হামজা সমিতদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন অভিজ্ঞ জার্মান কোচ অ্যান্টোইন হে। এর আগে তিনি মায়ানমার, কেনিয়া, গাম্বিয়া, লাইবেরিয়া, লেসোথো এবং রুয়ান্ডার জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আলজেরিয়ান টপ টায়ার ক্লাব এস সেফিতের হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন হে।
কাবরেরা বাংলাদেশকে 2024 সালে 4-0 গোলে হারিয়েছিলেন মিওদ্রাক রাদুলোভিচ। লেবাননের সেই সাবেক হেড কোচ 2023 এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছেন লেবাননকে। মন্টেনিগ্রো ও মায়ানমার জাতীয় দলের দায়িত্ব সামলেছেন তিনি। এবার তার নজর বাংলাদেশের জাতীয় দলের দিকে। বাংলাদেশ দলের প্রধান কোচ হতে আবেদন করেছেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের ওলে নিকোলে। বাংলাদেশিদের মধ্যে আবেদন করেছেন মারুফুল হক ও জুলফিকার মাহমুদ। তবে সবার ভিড়ে নিজেকে জাতীয় দলের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করেন সাবিনাদের হেড কোচ পিটার বাটলার। আফ্রিকা মহাদেশে তার হাতে তৈরি হয়েছে অসংখ্য তরুণ খেলোয়াড়। সে অভিজ্ঞতা থেকে মোরসালিনদের দলকে আরও সুসংগঠিত করতে চান এই কোচ। যদিও কোচ আবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বাফুফে। তবে 5 জুন ইউরোপের মাটিতে ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগেই হামজাদের কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতন। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।